ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা গত ক্লাসে যাকাতের কিছু বিধিবিধান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন কোন মালের উপরে যাকাত ফরজ হয়। সম্মানিত দিনী ভাইরা, একটু আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। কথাগুলো আপনারা ধরে রাখার চেষ্টা করবেন এবং শুনলে আপনাদের উপকার হবে। বিশেষ করে আল্লাহ যাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন তাদের জানাটা খুব জরুরি। সম্মানিত দিনী ভাইরা, একেবারে সহজে মনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের উপর যাকাত ফরজ করেছেন, কোন কোন মালের উপর যাকাত দিতে হবে। টোটাল 4 প্রকারের মালের উপর যাকাত ফরজ হয়। 1 নাম্বার, টাকা পয়সা, স্বর্ণ গয়না, স্বর্ণ রূপা যা আছে, রূপা এবং স্বর্ণ যা আছে এইগুলোর উপরে, ব্যবসায়ী মালের উপরে, জমির উৎপাদিত ফসলের উপরে, গবাদি পশুর উপরে। এই 4 প্রকার মালের উপরে যাকাত ফরজ হবে। আসুন, কতটুকু মাল হলে যাকাত ফরজ হবে? প্রথম লাগেন স্বর্ণ এবং রূপার নিসাবটা ঠিক করে নেই। কোনো ব্যক্তির নিকট, পুরুষ হোক কিংবা নারী হোক, কোনো ব্যক্তির নিকটের 7.5 তোলা বা গ্রাম হিসাবে বর্তমানে 85 গ্রাম স্বর্ণ অথবা উহার মূল্য যদি কোনো ব্যক্তির নিকট থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায় এবং এটা তার নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। এটা হলো স্বর্ণ। রূপাটা দেখুন, কোনো ব্যক্তির নিকট যদি 52.5 তোলা বা 52.5 বড়ি রূপা অথবা গ্রাম হিসাবে 595 গ্রাম রূপা অথবা এই 595 গ্রাম রূপার মূল্য যদি কোনো ব্যক্তির নিকট জমা থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত আদায় করা ফরজ। কথাটা ভালো করে মনে রাখবেন। তাহলে কোনো ব্যক্তির কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই দুইটার কোনো একটার মূল্য যদি থাকে, 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। এখন আসুন, টাকা পয়সাটা কিভাবে নির্ধারণ করে? বলে যে টাকা পয়সা আপনার কাছে স্বর্ণও নেই, রূপাও নেই, টাকা আছে, এটা কিভাবে নির্ধারণ করবেন? বলে ওই স্বর্ণ আর রূপা দিয়ে হবে। আপনি মার্কেটে গিয়ে পুরাতন স্বর্ণ কত করে বিক্রি করে সেই হিসাবে দেখেন 7.5 তোলা স্বর্ণের মূল্য আপনার কাছে আছে কিনা। যদি মার্কেটে গিয়ে দেখেন 7.5 তোলা স্বর্ণের মূল্য যত টাকা হয় অতটুকু টাকা আপনার কাছে আছে এবং 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে আপনার যাকাত ফরজ। অথবা যদি রূপা দিয়ে ধরেন যে 52.5 তোলা রূপা মার্কেটে কখন পুরাতন রূপা বিক্রি করতে কত টাকা বিক্রি করতে পারবো, সেই মূল্যটা নির্ধারণ করেন। নির্ধারণ করে দেখেন যে ওই পরিমাণ টাকা আপনার কাছে জমা আছে কিনা। যদি ওই 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ টাকা আপনার কাছে জমা থেকে থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে আপনার উপরে এই টাকার যাকাত আদায় করা ফরজ। তাহলে স্বর্ণর যাকাতও বুঝলাম, রূপার যাকাতও বুঝলাম, নগদ টাকার যাকাতও বুঝলাম। আবারও বলছি, কোনো ব্যক্তির কাছে স্বর্ণও নাই, রূপাও নাই, নগদ টাকা আছে, সে কিভাবে যাকাত দিবে? বলা হলো যে এই লোকটা, তার কাছে যে টাকাটা আছে, এই টাকাটা স্বর্ণ অথবা রূপা দুইটার যে কোনো একটার মূল্যের সাথে এটার করবে। অর্থাৎ
সে দেখবে যে বাজারে 7.5 তোলা স্বর্ণের মূল্য কত, অথবা 52.5 তোলা রূপার মূল্য কত। এই মূল্যটা দেখার পরে সে দেখবে যে তার কাছে ওই পরিমাণের টাকা আছে কিনা। যদি থাকে এবং 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে এটা তার উপরে যাকাত আদায় করা ফরজ। তবে যদি একটু না হয় তাহলে এটা ফরজ হবে না। এখন আসুন আরেকটা কথা, কোনো ব্যক্তির কাছে কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, সবটি মিলাইয়া আপনি বাজার দর হিসাব করেন, আপনার কাছে টাকা আছে কিছু, স্বর্ণ আছে কিছু, রূপা আছে কিছু, সবটি মিলিয়ে দেখেন তো এই স্বর্ণ বা রূপা দুইটার কোনো একটা নেশাব পরিমাণ হয় কিনা। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আপনার কাছে 50,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে। 50,000 টাকা নগদ, 1 ভরি স্বর্ণের দাম কত দেখেন, এটা হিসাব করেন, এটার সাথে মিলান, রূপাটা মিলান, টোটালটা মিলিয়ে দেখেন যে রূপা হোক অথবা স্বর্ণ হোক, যে কোনো দুইটার একটার মূল্য সমান হয় কিনা। যদি হয় তাহলে আপনার উপর যাকাত ফরজ। তাইলে আমরা টাকা এবং স্বর্ণ রূপার সম্পর্কে বুঝলাম। এখানে আরেকটা বিষয় আপনাদের বলতে হবে, জানতে হবে, সেটা হলো এই যে আমাদের ঘরে আমরা স্বাভাবিকত স্ত্রীকে একটু স্বর্ণ দেই, মেয়েদেরকে দেই, মাকে দেই, বোনকে দেই, প্রত্যেকের হিসাবটা কি একসাথে হবে না আলাদা হবে? খুব গুরুত্বপূর্ণ মাসালা, যদি ভুল করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনি মনে করেন আপনার স্ত্রী আছে, তাকে একটু স্বর্ণ দিয়েছেন, আপনার মেয়ে আছে তাকে একটু স্বর্ণ দিয়েছেন, আপনার বোন আছে তাকে একটু স্বর্ণ দিয়েছেন। তাহলে আপনার স্ত্রীর স্বর্ণ, আপনার মায়ের স্বর্ণ, আপনার বোনের স্বর্ণ, আপনার মেয়ের স্বর্ণ, 4 জনের স্বর্ণ কি একত্রিত করে নিসাব পরিমাণ হলে যাকাত দিবে, না 4 জনের হিসাব আলাদা আলাদা হবে? উত্তর হলো যে প্রত্যেকের মালিকানা আলাদা, নিসাব আলাদা হবে। আপনার আম্মার কাছে নগদ টাকা, স্বর্ণ গয়না সবটা মিলিয়ে যদি নিসাব পরিমাণ মালের মালিক আপনার আম্মা হয়, আপনার আম্মার উপর যাকাত ফরজ। আপনার স্ত্রীর কাছে আপনার দেওয়া স্বর্ণ, বাবার বাড়ির থেকে পাওয়া হাদিয়া, নগদ টাকা টোকা সবটা মিলিয়ে যদি এক নিসাব পরিমাণ মাল, স্বর্ণ বা রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে আপনার স্ত্রীর উপর যাকাত ফরজ। আপনার বোনের কাছে আপনার দিয়ে হাদিয়া, আপনার ভাইদের দেওয়া হাদিয়া, আপনার আব্বার দেওয়া হাদিয়া, মায়ের দেওয়া সবটা মিলাইয়া স্বর্ণ বা রূপার দুইটার যে কোনো একটার নিসাব পরিমাণ মাল যদি থাকে, টাকা যদি থাকে, তারপর যাকাত ফরজ। আপনার মেয়ের কাছে যদি আপনার হাদিয়া, আপনার তার নানার হাদিয়া, মায়ের হাদিয়া সবগুলো মিলাইয়া 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার মূল্য পরিমাণ যদি হয় এবং 1 বছরের মধ্যে যাকাত দেওয়া ফরজ। কিন্তু মায়ের স্বর্ণ, বোনের স্বর্ণ, মেয়ের স্বর্ণ সকলটিকে একত্রিত করে যাকাত দেবে না, কারণ প্রত্যেকের মালিকানা ভিন্ন। যেহেতু মালিকানা ভিন্ন, তাহলে সবগুলো একত্রিত করার কোনো প্রয়োজন আছে না, প্রয়োজনও নেই। এখন এমন যদি হয় যে না ভাই, এগুলো আমি আমার স্বর্ণ আমি দিলে ব্যবসা করবো, বিক্রি করব, তাহলে আপনি কি করবেন? আপনি এই স্বর্ণগুলা যারা আপনাদেরকে দিচ্ছে যে কয়েকদিন তোমরা ফইরে একটু শখ করো, আবার আমি আমার সময় মতো এটা বিক্রি করে ফেলবো, এটা যদি হয় তাহলে স্বর্ণর মালিক যে তার উপরে যাকাত ফরজ হবে, মেয়েদের উপরে যাকাত, ওই যে মহিলাদের উপরে যাকাত ফরজ হবে না। আশা করি এই মাসালাটা আপনারা বুঝতে পারছেন। এবার আসুন এই যাকাতের দ্বিতীয়টা বলছি, আমরা 4 প্রকারের মাল বলছিলাম যাকাত ফরজ হয়। নগদ টাকা পয়সা, স্বর্ণরূপা, ব্যবসায়ী মাল, জমিনের উৎপাদিত ফসল এবং গবাদি ফসল। আমরা স্বর্ণরূপা, নগদ টাকার মাসালাটা জানলাম। ব্যবসায়ী মালের যাকাত কিভাবে দিব? বলা হচ্ছে ব্যবসায়ী মালটা ওই রকম, কোনো ব্যক্তির যদি ব্যবসার যে মাল আছে, মূলধনটা আছে, যেটা ব্যবসা সে করতেছে, যেগুলো ব্যবসার জন্য রাখছে, দোকানের ভিতরে ডেকোর আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, এসি আছে, এগুলো না, শুধু যেগুলো সে বিক্রি করার জন্য রেডি করে রাখছেন, সেই মালগুলা যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ এই ব্যবসার মূলধনটা হয়, তাহলে ওই ব্যবসায়ীর উপরে যাকাত আদায় করা ফরজ। আবারও বলছি, কোনো ব্যবসায়ী তার কাছে যে ব্যবসাটা আছে, সেই ব্যবসার মূলধনটা, ব্যবসার পুঁজিটা যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয়, তাহলে ওই ব্যবসায়ীর উপরে যাকাত আদায় করা ফরজ।
এখন আসুন ব্যবসায়ী মাল, আরেকটা বিষয়, কোন একজন ব্যক্তির কাছে মনে করেন কথা করে ব্যবসা করতেছে, তার মূলধনটা তত বড় না, কিন্তু সে ব্যবসা করে করে কিছু কিছু লাভ সে ব্যাংকে জমা করতেছে। এখন সে ব্যবসায়ী মাল যা আছে টোটালটা হিসাব করবে এবং তার মালিকানাধীন যে টাকাগুলো ব্যাংকে জমা আছে অথবা বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয়েছে অথবা কোনো ব্যক্তিকে নির্দিষ্ট একটা মেয়াদে ধার দিয়েছেন এবং সে নিশ্চিতভাবে এটা পাবে, তাহলে টোটাল সমস্ত সম্পদগুলো একত্রিত করে মিলিয়ে দেখবে যাকাত ফরজ হওয়ার মতো মাল হয়েছে কিনা, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য হয়েছে কিনা। যদি হয় তাহলে যাকাত আদায় করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে ব্যবসায়ী মাল নিসাব পরিমাণ অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ যদি হয় তাহলে যাকাত ফরজ হবে। তবে যদি ব্যবসায়ী মাল কিছু শর্ট আছে, মানে মালের 7.5 ভরি স্বর্ণের মূল্য হয় না কিন্তু তার নগদ টাকা আছে, তাহলে ওই টাকা যেটা তার মালিকানা, এই নিজের টাকা, ব্যাংকে রাখা টাকা এবং ব্যবসায়ের টাকা সবটা একত্রিত করার পরে যদি এখানে নিসাব পরিমাণ মানে অর্থাৎ সবটা টাকা একত্রিত করার পরে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয় তাহলে তার জন্য যাকাত আদায় করা ফরজ। এবার আসুন জমিনের উৎপাদিত ফসল কতটুকু হবে। জমিনের উৎপাদিত ফসল যদি 512 কেজি, 512 কেজি আপনারা এইবার মন হিসাবে ইয়ে করলে 15-16 মনের উপরে হবে। অর্থাৎ এই পরিমাণের সম্পদ যদি কারোর কাছে, মানে জমিনের উৎপাদিত ফসল যদি হয়, জমিনের উৎপাদিত ফসল বলতে যেগুলো গোলাজাত করা যায় এমন জিনিস, যেমন ধান, গম, ভুট্টা, যে কলাই, আরও যে সমস্ত জিনিস গোলাজাত করা যায়, এই রকম জিনিস যেগুলা আপনার খেতে হবে, সেই সব জিনিসগুলা যদি 512 কেজি পরিমাণ হয় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। আবার বলছি, জমিনের উৎপাদিত ফসল যদি 512 কেজি পরিমাণ হয় তাহলে ওই জমিনের মালিকের উপরে যাকাত আদায় করা ফরজ। এখন আসুন গবাদি পশু কিভাবে হিসাব করব। গবাদি পশুর হিসাব হবে, গবাদি পশু যদি কোনো ব্যক্তির কাছে 5টি ওট থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হবে। কোনো ব্যক্তির কাছে যদি 30টি গরু থাকে তাহলে যাকাত ফরজ হবে। কোনো ব্যক্তির কাছে যদি 40টি ছাগল থাকে, যেগুলো সব গরু ছাগল সবগুলো সৈরা বইরা খায়, অধিকাংশ সময় খোলা থাকে, এই রকমের যদি হয় তাহলে তাদের উপর যাকাত ফরজ হবে। তাইলে আমরা সংক্ষেপে জানলাম নগদ টাকা, স্বর্ণ, রূপা এর উপর যাকাত ফরজ হয়। ব্যবসায়ী মাল যদি নিসাব পরিমাণ হয় যাকাত ফরজ হবে। জমিনের উৎপাদিত ফসল যদি 612 কেজি পরিমাণ হয় যাকাত ফরজ হবে। আর গবাদি পশু ওট যদি 5টা হয় যাকাত ফরজ হবে, গরু যদি 30টা হয় যাকাত ফরজ হবে, ছাগল যদি 40টা হয় যাকাত ফরজ হবে। সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আসুন সবগুলোর যাকাতের হিসাবটা কেমনে দিব, কতটুকু যাকাত দিব। উত্তর, নগদ টাকা, স্বর্ণ গয়না এবং ব্যবসায়ী মাল সবটার যাকাতের সিস্টেম এক। অর্থাৎ আপনার কাছে যদি 7 তোলা অথবা 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ অথবা ওইটার মূল্য যদি থাকে, 1 বছর অতিবাহিত হয়ে যায়, তাহলে যে মূল্যটা হবে সেই মূল্যের 40 ভাগের 1 ভাগ আপনি, অর্থাৎ 100-এ 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2,500 টাকা করে আপনাকে যাকাত বের করে দিতে হবে। তাইলে ব্যবসায়ী মাল, নগদ টাকা, স্বর্ণ গয়না এগুলো সবগুলা, সোনার উপর সবগুলার হিসাব করে, মূল্যটার সাথে হিসাব করে যত টাকা হবে সেই টাকার 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে বের করে দেওয়া ফরজ। যদি মানে 40 ভাগের 1 ভাগ সেটা টাকা হিসাব করে দেখেন, যদি আপনি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন। তাহলে স্বর্ণ হোক, রূপা হোক, নগদ টাকা হোক, ব্যবসায়ী মাল নিসাব পরিমাণ স্বর্ণ রূপার নিসাবের সাথে মিলে হোক, তাহলে উভয়টারই মূল্য হিসাবে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিতে হবে। এবার আসলে জমিনের উৎপাদিত ফসল যেগুলো আছে, জমিন উৎপাদিত ফসল যদি 612 কেজি, যেটা 15-16 মনের মতো হয়, এতটুক পরিমাণ যদি কারোর কাছে মানে সম্পদ হয়, ধান, গম, ভুট্টা এই জাতীয় যেগুলো, আরো কলাই টলাই এগুলো যদি হয়, তাহলে
এই যেই জমিনগুলো আকাশের বৃষ্টির পানি দিয়ে হয়েছে এই সমস্ত জমিনের প্রতি মনে 4 কেজি করে দিতে হবে। আর যেখানে পানি দিয়ে হাল চালাইয়া কষ্ট করে করেছে সেখানে প্রতি মনে 2 কেজি করে দিতে হবে। এখানে একটু পার্থক্য দেখেন, নগদ টাকা, ব্যবসায়ী মাল, স্বর্ণ রূপা এগুলার জাকাত 1 বছর পূর্ণ হলে জাকাত ফরজ হয়, কিন্তু জমিনের উৎপাদিত ফসলের জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। যেদিন ফসল কাটবে সেই দিনে দিবে। আল্লাহ বলে আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, তোমরা যেদিন ফসল কাটবে সেদিনে এর হক আদায় করে দিবে। অর্থাৎ আপনি যেদিন ধান কাটলেন সেদিনই হিসাব করে আপনার যত মন হয়েছে প্রতি মনে, যদি হাল চালাইয়া সেচ দিয়া কাজ করেন তাই প্রতি মনে 2 কেজি করে দিয়ে দিবেন। আর যদি বৃষ্টির পানি দিয়ে হয়ে যায়, আপনার হাল চাল লাগানো বৃষ্টি মানে এর মানে পানি সেচ দেওয়া লাগে নাই, তাহলে প্রতি মনে 4 কেজি করে দিয়ে দিতে হবে। তবে 612 কেজির কম যদি হয় তাহলে জাকাত ফরজ হবে না, মনে রাখতে হবে। গবাদি পশু ঠিক একই অবস্থা, বছর শেষে আপনি হিসাব করবেন, হিসাব করে যা হয় সেই হিসাবে আপনি জাকাত দিয়ে দিবেন। আশা করি ভাই বুঝতে পারছেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। সামনের ক্লাসে আমরা এই জাকাত কোন কোন ব্যক্তিকে দিবেন এই প্রসঙ্গে আলোচনা করুন। সবার কাছে দাওয়াত রইল, এই কথা ক্যাসেটগুলো এই বিষয়টা আপনারা শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।